দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। দিন গুনতে অনেকে ভুলে যাচ্ছেন কারণ আসলে দিন গুনে কি হবে সেটি অনেকে মনে করতে পারছেন না। যেই একটা অচল অবস্থা তৈরি হয়েছে আমেরিকা এবং ইরান যুদ্ধের বিষয়ে, প্রতিদিনই কোনো না কোনো নাটকীয়তা ঘটছে, কিন্তু দিন শেষে কাঙ্ক্ষিত যে চুক্তি, অর্থাৎ পরিপূর্ণ যুদ্ধ বন্ধের জন্য যে শান্তি চুক্তি, সেটি কবে নাগাদ হবে তার কোনো বাস্তব রূপরেখা কেউ দেখতে পাচ্ছে না। তারপরও দিন গুনতে হয়, ৮১তম দিন চলছে। এর আগে বেশ কিছু যুদ্ধ বিশ্বে বর্তমান ছিল, অনেকগুলো যুদ্ধ চলছে কিন্তু সেগুলো আলোচনা থেকে হারিয়ে গেছে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলতে পারি, এই অনুষ্ঠানে হয়তো আমরা নিয়মিতই সেটি নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমেরিকা এবং ইরানের যুদ্ধ এখন এমন একটা পর্যায়ে আছে, কেউ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলছেন না, কেউ কথা বলছেন না ইসরায়েল প্যালেস্তাইনে কি ঘটছে সেসব বিষয় নিয়ে। কারণ আমরা একটা সময় অপেক্ষা করতাম যে এই যুদ্ধগুলো বন্ধ হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলা বন্ধ করব। এখন যেমনটি আমরা অপেক্ষা করছি আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধটি বন্ধ হবে, একটি শান্তি চুক্তি হবে এবং এটি ছেড়ে আমরা অন্য প্রসঙ্গে যাব। কিন্তু কবে নাগাদ আসলে এই আলোচনা থেকে মুক্তি পাওয়া যাবে কিংবা এই আলোচনাটি বন্ধ হবে সেটি বলা যাচ্ছে না। আদৌ বন্ধ হবে কিনা, নাকি রাশিয়া ইউক্রেনের মতো এটি ঝুলে থাকবে, হামলা পাল্টা হামলা, স্বল্প মেয়াদে হামলা, দীর্ঘমেয়াদে হামলা সেগুলো চলতে থাকবে, সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। তারপরও কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি এই অনুষ্ঠানে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের আলোচনা যোগ দেওয়ার জন্য ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। প্রফেসর ডক্টর কবির হাসান, প্রেক্ষাপট প্রতিনিয়তই তৈরি হচ্ছে, অর্থাৎ এমনটা বলা হচ্ছে প্রেসিডেন্ট আজকে হামলা করে দিচ্ছে, আবার ২৪ ঘন্টা পরে হামলা করে দিচ্ছি, না আবার কেউ না কেউ রিকোয়েস্ট করে বলছে না না হামলা করবেন না, থামেন। এই ধরনের নাটকীয়তাগুলো চলছে, কিন্তু চুক্তির যে বিষয়টি সেই ব্যাপারে কি আমরা অল্প অল্প করে এগুচ্ছি, নাকি আসলে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে? ধন্যবাদ জয় ভাই। আমরা টিট ফর ট্যাট ডিপ্লোমেসিতে চলে গেছি। যুক্তরাষ্ট্র ইরান সংকট এখন শুধু পারমাণবিক কর্মসূচির প্রশ্নে সীমাবদ্ধ নেই। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে আগে পারমাণবিক অস্ত্র বন্ধ করো, আমাদেরকে সেই 480 কেজি যে পারমাণবিক ম্যাটেরিয়ালস ফেরত দাও। এটি নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব, অর্থনৈতিক অবরোধ, হরমুজ প্রণালী এবং রাজনৈতিক মর্যাদার জটিল সংঘাতে পরিণত হয়েছে ইরানের দিক থেকেও এবং আমেরিকার দিক থেকেও। ট্রাম্প প্রশাসন আপাতত নতুন হামলা স্থগিত রাখলেও সেটি স্থায়ী শান্তির সংকেত নয়, বরং সামরিক চাপ ধরে রেখে ইরানকে আলোচনার টেবিল ছাড় দিতে বাধ্য করার কৌশল। এবং এটা আমরা দেখেছি আগেও ৮১ দিন বললেন এই ঘটনা বারবারই পুনরাবৃত্তি হতে। ইরান সহজে নতি স্বীকার করবে না, কারণ পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি এবং হরমুজ প্রণালীতে প্রভাব, এসবকে তারা রাষ্ট্রের নিরাপত্তা ও শাসন ব্যবস্থার টিকে থাকার অংশ হিসাবে দেখে। এবং দুই পক্ষের অবস্থানের মধ্যে মৌলিক ফারাক রয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে আগে পারমাণবিক ছাড় চায়, আর ইরান আগে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চয়তা ও সার্বভৌম মর্যাদার স্বীকৃতি চায়। তবে এই অটল অবস্থার সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব বা দুর্ঘটনাজনিত যুদ্ধ। ছোট একটি সামরিক ঘটনা, ড্রোন হামলা, জাহাজ আটক বা ক্ষেপণাস্ত্রের ভুল ব্যবহার বড় সংঘাতের রূপ নিতে পারে। হরমুজ প্রণালী এই সংকটের কেন্দ্রীয় অর্থনৈতিক মাত্রা, কারণ এখান দিয়ে তেল ও গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। 20% of oil and gas goes that way. শুধু অয়েল অ্যান্ড গ্যাস না, আর অন্যান্য রাসায়নিক সরঞ্জাম ওখান থেকে যায়। ফলে সেখানে অস্থিরতা মানে বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য, সার ও পরিবহন ব্যয়ের চাপ বৃদ্ধি। এবং আমরা জানি, আমরা বাংলাদেশের সরাসরি সংঘাতের পক্ষ না হলেও তার অর্থনৈতিক অভিজাত থেকে মুক্ত নয়। তেলের দাম, ডলারের চাপ, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি এবং প্রবাসী আয়ের উপর প্রভাব পড়ছে। এখন এখানে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে, তবে তার ক্ষমতা সীমিত। পাকিস্তান বার্তা পৌঁছে দিতে মোর লাইক এ পোস্টম্যানের রোল প্লে করছে।
যোগাযোগের পথ খোলা রাখতে, উত্তেজনা কমাতে ভূমিকা রাখছে, কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তিতে বাধ্য করতে পারছে না। এবং পাকিস্তান যদি ব্যর্থ হয় তাহলে ওরা কাতার এবং ওমানকে বেছে নিতে পারে যে মিডিয়েটর হিসাবে। এটা আমরা আগেও দেখেছি। সামরিক হামলা স্বাভাবিক কিছু স্থাপনা ধ্বংস করতে পারে, কিন্তু অবিশ্বাস, নিরাপত্তাহীনতা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নের স্থায়ী সমাধান দিতে পারে না। এবং ইরানের পক্ষ থেকে এটা একটা বড় ব্যাপার, অবিশ্বাস। কারণ আপনারা জানেন যে যুদ্ধ হবে না, এর মাঝে দুইবার আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। এই সংকটের বাস্তব সমাধান হবে ধাপে ধাপে। প্রথমে যুদ্ধবিরতি, হরমুজে নিরাপদ নৌ চলাচল, এরপর অর্থনৈতিক ছাড় ও মানবিক অবস্থা, এবং শেষে আন্তর্জাতিক তত্ত্বাবধানে পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্মানজনক ও বাস্তব ভিত্তিক চুক্তি। আমি ব্যাপারটাকে এইভাবেই দেখছি, এইভাবেই ব্যাপারটা আস্তে আস্তে এগোচ্ছে এবং এইভাবে ব্যাপারটা সমাধান হবে। এভাবে যদি হয় তাহলে দুপক্ষই তাদের সম্মান রক্ষা হবে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এই অবস্থা নাই যে ইরানকে তারা পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেবে, এগুলো কথার কথা। ইরান এখন যুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি অলরেডি জিতে গেছে। ইরানকে আমেরিকা এবং ইসরায়েল আর হারাতে পারবে না। তবে তাদের একটা কৌশলগত কারণ এখনো আছে। ইসরায়েল যেটা চাচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে, ইরানকে এমন একটা অবস্থা নিয়ে যেতে যাতে আগামী 50 বছর ইরান ইসরায়েলের জন্য কোনো ধরনের আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আপনার বাকি বিশ্লেষণ শুনছি। বহুপাক্ষিক বিশ্লেষণ আপনি করছেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট জনাব জয়নাল আবেদিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনি বহুপাক্ষিক বিশ্লেষণ থেকে আসলে এই যুদ্ধের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আমাদের দর্শকদেরকে অবহিত করছিলেন। যেটি আপনার কাছে জানতে চাই সেটা হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খুব নিকটে, ভেরি কুইকলি এই যুদ্ধটা শেষ হতে যাচ্ছে। তিনি 2 থেকে 3 দিন সময় দিতে রাজি হয়েছেন এবং তিনি বলছেন তিনি 1 ঘন্টা দূরে আছেন, অর্থাৎ হামলার নির্দেশ থেকে 1 ঘন্টা দূরে আছেন। অন্যদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলছে এবার যদি নতুন করে হামলা চালায় আমেরিকা তবে তাদের জন্য বিস্ময় অপেক্ষা করছে। এই হুমকিগুলো তো আমরা অনেক দিন ধরে শুনছি, অনেকবার শুনছি। আপনার কাছে কি মনে হয় যে আসলে 2-3 দিনের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে? আমার মনে হয় না। আমার মনে হয় এটা ডোনাল্ড ট্রাম্পের ক্লাসিক ডোনাল্ড ট্রাম্প ট্যাকটিক। সে এগুলো বলতে ভালোবাসে এবং সে লাইমলাইটে আসতে চায়। কারণ দুপক্ষের মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু ক্ষয়ক্ষতিটা এতদিন পর্যন্ত ধরুন ওয়ান ওয়ে ইট ওয়াজ স্ট্রিট ইন এ সেন্স যে ইসরায়েল এবং আমেরিকা মানে যতভাবে পেরেছে ইরানকে আঘাত করেছে, সেই আঘাত ওরা সহ্য করেছে। এখন ইরানও ইন্টারনালি অনেকটা সংহত। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প সে ভুল করবে না, কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক আছে। এই নেতানিয়াহু এখনো তাকে পোক করে যাচ্ছে যাতে আঘাত করো, কারণ আঘাত করলে ইসরায়েলের লং টার্ম লাভ, আমেরিকার কোনো লাভ নেই। আপনি জানেন যে আমেরিকাতে অলরেডি এর বিরুদ্ধে অনেক মানে রিপাবলিকান এবং ডেমোক্রেট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অ্যাপ্রুভাল রেটিং অনেক নিচে নেমে গেছে। যুদ্ধ একটা বড় কারণ। আমার মনে হয় না এই ধরনের কিছু একটা ঘটবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানাবেন আপনার কাছে যেতে চাই কারণ রয়টার্স যে হেডলাইনটি করেছে, নো এক্সিট, নো ডিল নো এক্সিট, তারা বলছে। তো ডিল হওয়ার তো কোনো সম্ভাবনা আমরা দেখছি না, বরং শর্তগুলো দিনে দিনে আরো জটিল হচ্ছে। মানে আগে যে শর্তগুলো, যে শুধুমাত্র পারমাণবিক সক্ষমতা ত্যাগ করলেই হয়তো আমেরিকা অনেকটুকু মেনে নিত, ইরান নতুন নতুন করে শর্ত দিচ্ছে, আমেরিকা নতুন নতুন করে শর্ত দিচ্ছে। আপনি ডিলের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আর যদি ডিল নাই হয় তাহলে এক্সিট না হলে হরমুজ এমন চলবে, পাম্পে গিয়ে তেলের দাম আমরা এইভাবে দেবো, আসলে কি দেখছেন ভবিষ্যৎ? ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদের চাঁদ যেহেতু উঠে গেছে, জি, ঈদ মোবারক। জি, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নো ডিল নো এক্সিট বিষয়টি যেভাবে বোঝা যাচ্ছে যে আমরা গত 28শে ফেব্রুয়ারি থেকে যেই যুদ্ধটাকে অবজার্ভ করতেছি, সারা বিশ্বের মানুষ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে। যে মনে হচ্ছে যেন অনেকগুলো ধমক তো দুই পক্ষ থেকে দেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ধমক দিয়েছে, ইরান তার প্রতি উত্তর দিয়েছে,
বিভিন্ন সময়ে 2 ঘন্টা 24 ঘন্টা থেকে 5 দিন, 5 দিন থেকে 10 দিন, এরপর 1 ঘন্টা, এই ধরনের অবস্থার মধ্য দিয়ে সারা বিশ্ব একটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এক সময় 5 দফা এসেছিল, আবার 14 দফা এসেছিল, আবার 9 দফা। এই যে দফাগুলোর অনেকগুলোকে আমরা যদি কনসলিডেট করি তাহলে দেখব যে এখন কোথায় ডিল হতে যাচ্ছে। ডিলের যে বিষয়টি সেটি হচ্ছে যে যেখানে আটকা পড়ে আছে যে হরমুজ প্রণালী যুদ্ধের আগে সবার জন্য উন্মুক্ত ছিল, সেটি আজকে অবরুদ্ধ। এবং দুই দিকের কারণেই অবরুদ্ধ, শুধু যে ইরান অবরুদ্ধ করেছে তা না, আমেরিকা অবরুদ্ধ করে রেখেছে। দ্বিতীয় যে বিষয়টি হলো আমেরিকা যেটা চায় যে ইউরেনিয়াম গুলো হ্যান্ড ওভার করা, যেটা কোনো অবস্থায় ইরান মেনে নিচ্ছে না। এবং বর্তমান যে বিষয়টি সবচেয়ে বেদনাদায়ক সারা পৃথিবীর মানুষের জন্য, কারণ সারা পৃথিবীর অর্থনীতি আজকে একটা বিশেষ সারা পৃথিবীর মানুষগুলো একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে এবং সর্বদিক থেকে। তো সেই দিক থেকে ডিল যদি করতে হয় দুই পক্ষকে ছাড় দিতে হবে। কিন্তু প্রথম আমি যে জিনিসটি লক্ষ্য করছি, এখানে দুইটি ফ্যাক্টর কাজ করছে মূলত। একটি হচ্ছে পারস্পরিক বিশ্বাস। ইরানকে যেমন আমেরিকা ইসরায়েল বিশ্বাস করছে না, ইরানও কোনো অবস্থায় আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করছে না। এটি হচ্ছে ফার্স্ট। এবং দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আমেরিকা যেখানে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এবং ইরান এই পর্যন্ত টিকে আছে, তাদের টিকে থেকে তাদের যে একটা স্ট্রেংথ এবং তারা জাতিগতভাবে যে একটা ঐক্যের পরিচয় দিয়েছে, এই স্ট্রেংথের কারণে আজকে তারা অন্য কোনো ডিলে যেতে। এবং এখানে আরেকটা বিষয় হয়ে গেছে, সেটা হলো যেহেতু টাফ লিডারশিপ গুলো খোমেনি থেকে শুরু করে প্রথম লেভেলের যারা ছিলেন অনেকেই কিন্তু শাহাদাত বরণ করেছে, যার ফলশ্রুতিতে কন্ট্রোলটা কিন্তু আসলে যে গভর্নমেন্টের উপরে আসছে তা না। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটা স্টেটমেন্ট আব্বাস আরাগচি পররাষ্ট্রমন্ত্রী দিলেন, উনাকে কিন্তু দারুণভাবে নিগৃহীত করা হয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে যে আইআরজিসি জিনিসটাকে অ্যাকসেপ্ট করেনি, বরঞ্চ সোশ্যাল মিডিয়াতে উনার বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা তখন ছড়িয়েছিল। তাহলে বোঝা গেল যে গভর্নমেন্টের হাতে যে সরাসরি এখন যুদ্ধের চাবিকাঠিটা আছে ইরানের, সেটা কিন্তু নাই। তো ফলে এখন ডিল করতে হলে বর্তমান যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে ডিল করা লাগবে। এখন আমরা এমন একটি মিডল লকে পড়ে গেছি, সেটা হলো যে এই যে ধমকের মধ্য দিয়ে, পাল্টা ধমকের মধ্য দিয়ে চলছে। তবে শেষ পর্যন্ত যদি যুদ্ধকে থামাতে হয় অবশ্যই তাদেরকে একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে। তো আমার যেটা মনে হচ্ছে যে প্রফেসর সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে ডোনাল্ড আপনার ট্রাম্পের কাছে একটা প্রশ্ন করি জনাব, একটা প্রশ্ন করি, সেটা হলো যুদ্ধ থামানোর জন্য যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো এখন হচ্ছে, যারা অনুঘটক হিসেবে ঘটক হিসেবে কাজ করছে, এর মধ্যে মধ্যস্থতা দায়িত্বে আছে পাকিস্তান। মধ্যস্থতাকারীর কাজ তো খালি এটি নয় যে আপনার কি বলছেন আপনি কি বলছেন এটি শোনা, তাদের একটা রোল থাকে, তারাও চেষ্টা করে সেখানে প্রভাব বিস্তার করার। পাকিস্তান কি সেটি ঠিকভাবে পারছে নাকি আসলে পাকিস্তান দুর্বল এইসব জায়গায়? খুব সুন্দর একটি পয়েন্ট। পাকিস্তানের একটা কিছু সুবিধাও আছে, যেই কারণে পাকিস্তানকে মিডল গ্রাউন্ডে নেওয়া হয়েছে এবং মধ্যস্থতাকারী হিসাবে। যেমন পাকিস্তানের সম্পর্কটা আমেরিকার সাথেও ভালো আছে, কারণ পাকিস্তানের যিনি জেনারেল আসিফ মনির, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক আমরা দেখি। ইরানের সাথেও মোটামুটি পাকিস্তানের একটা ভালো সম্পর্ক, এবং ইরান আবার পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা যুদ্ধকালীন চুক্তি আছে, একটি সমঝোতা আছে, আমরা শক্তিগুলো জানি, দুর্বলতাটা জানতে চাই। এবং চীনের সাথেও পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে। সব দিক মিলিয়ে পাকিস্তানের যে ভূমিকাটা, যদিও কিছুটা, যেমন লিন্ডসি গ্রেহাম প্রশ্ন তুলেছে এবং অনেকে প্রশ্ন তুলছে নিরপেক্ষতা সম্পর্কে, কিন্তু তারপরেও পাকিস্তানের যে ভূমিকাটা অত্যন্ত এখানে গুরুত্বপূর্ণ, এবং পাকিস্তানের কারণেই এপ্রিলে যে যুদ্ধবিরতিটা হয়েছে সেটা হয়েছে।
বলা মানে যায়। পাকিস্তানের কারণে কিন্তু হয়েছে নাকি মানে পাকিস্তানকে দিয়ে বলানো হয়েছে যে তোমরা আমাদেরকে পাকিস্তানকে একটু দিয়ে যেভাবেই হোক, অর্থাৎ একজনকে তো ল্যান্ড করার মতো একটা অবস্থা থাকতে হবে। যেমন ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানকে বলেছে যে তোমরা এই মেসেজটা দাও, পাকিস্তান তো রিলে করেছে, অন্য কেউ হয়তো এক্সিটের একটা জায়গা তৈরি হয়েছে যেটার একটা পাকিস্তানের জায়গা। মাধ্যমে। তবে এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছে, কারণ বিশ্ব একটা বিশাল ক্ষতির হাত থেকে বেঁচে গেছে আমি বলবো। এবং আমরা যেভাবে লক্ষ্য করছি, হয়তোবা আহ, ইরান কিন্তু চাচ্ছে যে যুদ্ধটা, ইরান এবং আমেরিকা আমি মনে করি কেউই যুদ্ধ করার জন্য চাচ্ছে না। কিন্তু এখানে আরেকটি ফ্যাক্টর যেটা আমি বলবো, সেটি হচ্ছে নেতানিয়াহু। এই যুদ্ধের সম্পূর্ণ বেনিফিশিয়ারি হচ্ছে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এবং ইসরায়েল সমষ্টিগতভাবে। কারণ নেতানিয়াহু যদি যুদ্ধটা শেষ হয়ে যায়, তাকে দেশের মধ্যে বিচারের সম্মুখীন হতে হবে Right. এবং সেখানে সে ডেফিনেটলি দোষী সাব্যস্ত হবে এবং তার এগেনস্টে ওয়ার টাইম থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে তার যেমন মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, দেশের মধ্যেও তার জনপ্রিয়তা নাই। এই এই জিনিসটাকে রক্ষা করার জন্য সে এখনো, যেটি প্রফেসর সাহেব বললেন, যে আমেরিকাকে আগে যেমন কনভিন্স করে এই যুদ্ধে নামিয়েছে এবং এখন ফোক করে যে এই যুদ্ধে থাকার জন্য যে কোনো সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু আরেকটা জিনিস মনে রাখা দরকার, এপ্রিলের পরে যখন পাকিস্তানে দুই পক্ষের মিটিং হলো, সেখানে একটা ফোন কল আসলো, যে সেই ফোন কলটা এসেছিল ইসরায়েল থেকে। এই ফোন কলটা আসার পর থেকে কিন্তু, যেখানে সমঝোতার দুই পক্ষই বলছিল যে আমরা সমঝোতার খুব কাছাকাছি, আমরা দেখলাম কি সারা পৃথিবী বিস্ময় দেখে থাকলো যে ওই ইসরায়েল থেকে ফোন কলটা আসার সাথে সাথে পুরো দৃশ্যপটটা বদলে গেল এবং সেই সমঝোতার টেবিল থেকে দুই দিকে ছিটকে পড়লো। এই যে বিষয়টা, এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এবং যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের এই প্রভাবকে দ্বারা ডোনাল্ড ট্রাম্প প্রভাবিত হবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থাটা কিন্তু বিদ্যমান থাকবে। এই যে আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি জয়নুল ভাইয়ের সাথে, যে পাকিস্তানের ডেফিনেট একটা রোল আছে। পাকিস্তানকে বেছে নিয়েছে ইউনাইটেড স্টেটস বিভিন্ন কারণে, যেটা আপনি বললেন। ইরানের সাথে সম্পর্ক ভালো, চায়নার সাথে সম্পর্ক ভালো, সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো, কিন্তু পাকিস্তানের আসলে খুব একটা রোল নেই। কিন্তু যে জিনিসটা বললেন যে এপ্রিলে যে যুদ্ধবিরতি থামানো, এটা কিন্তু পাকিস্তান কারণ হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি ইরান কেন আমেরিকাকে বিশ্বাস করবে? যখন প্রথম জুন মাসে ওরা ওদের পারমাণবিক স্থাপনাতে আক্রমণ করলো, বললো যে কিছু হবে না, এই কথা বলার সাথে সাথে ওরা মানে আক্রমণ করে এসেছে। তারপরে লাস্ট যখন কাতারে একটা নেগোসিয়েশন হচ্ছিল, তখন ওরা আমেরিকা এবং ইসরায়েল একসাথে আক্রমণ শুরু করেছে। আর মাঝখানে নেগোসিয়েশনের মাঝখানে কিন্তু ইরানকে আমেরিকা বিশ্বাস করার কোন কারণ নেই, তারা এটা বিশ্বাস করেও না। কিন্তু আমার এখানে একটা কেন জানি মনে হয়, কেন ওদের কিন্তু টার্গেট আছে যে ইরান কোনোভাবেই, ইসরায়েল চাচ্ছে না, আমেরিকাও চাচ্ছে না পারমাণবিক অস্ত্রধারী হোক, এবং তাদের হাতে যে নিউক্লিয়ার কম্পোনেন্ট আছে। আমার কেন জানি মনে হয় এই সময়টা ওরা বেছে নিয়েছে আমেরিকান স্পেশাল অপস। অলরেডি ইরানের মাটিতে ওরা চষে বেড়াচ্ছে, কোনোভাবে সেই জিনিসগুলো ওরা আয়ত্ত করতে পারে। সেটা যদি নিয়ে আসতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে আমি তো জিতে গেছি, আমি যেটা অবজেক্টিভ আমার মানে আমি অ্যাচিভ করেছি। এখানে নেতানিয়াহুকে থামানো যাইতে পারে, বলবে যে এই দেখো তুমি এই কারণে চাইছিলে, আমরা যে করছি, এখন লেটস স্টপ ইট, ওকে। তখনকার নেতানিয়াহু এইভাবে আর চেপে ধরতে পারবে না। আরেকটা ব্যাপার যেটা আপনি জানেন, এই যুদ্ধের হরমোশনের কারণে অর্থনীতির যে ১২টা বাজতেছে, যেটা আমরা নিজেরা ফিল করি। যেখানে আমি আগে $50 দিয়ে আমার গাড়িতে ট্যাঙ্কি ভরতে পারতাম, এখন $80 লাগে। এটা মনে করেন যারা মধ্যবিত্ত লিমিটেড ইনকাম, তারা কিন্তু এটা ফিল করছে। আলটিমেটলি বলে না, স্টুপিড ইকোনমিক্স আলটিমেটলি ম্যাটার করবে। এইটা যদি আরো প্রলম্বিত করে, এটা কিন্তু আমেরিকার মধ্যে একটা জনমত অলরেডি তৈরি হয়েছে, আরো এটা একটা প্রকট হবে, মিড টার্ম আসতেছে। তো সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চাচ্ছে না, ইসরায়েল চাচ্ছে আর একটু চালাইয়া যতটা আছে আরো 70% দুর্বল করে দিক। কিন্তু এটা করলে আমেরিকান ডোমেস্টিক রিয়ালিটি আছে, সেই রিয়ালিটির কথাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এতটা পাগল না, তারও তো অ্যাডভাইজার আছে, তাকে ধরে রাখছে। আমার মনে হয় এই কারণে এই 1 ঘন্টা 2 ঘন্টা এগুলো কথা আর কি, এগুলো কিছুই হবে না। আলটিমেটলি আমার যেটা মনে হয় যে যুদ্ধবিরতি একটা হবে এবং হরমুজ প্রণালী খুলে দেবে। এইটা হলে মানে স্টার্টিং পয়েন্ট। তারপরে ওরা নেগোসিয়েশন করে অন্য জিনিসগুলো করবে। কিন্তু ইন দ্য মিন টাইম
ইসরায়েলের কোনো মাথা ঠিক নাই, ইসরায়েল তো আমেরিকাও মানে না, হঠাৎ করে আবার আক্রমণ করে বসবে কিনা। আর কেন জানি মনে হয় হঠাৎ করে এই যে পজটা, এই পজটা হওয়ার পিছনে একটা কারণ ইসরায়েলের রসদ বারুদ ফুরায় গেছে, এগুলো রিস্টকিং করে তারপর ওরা শুরু করবে। এবং ইন্টারেস্টিং, আপনি জানেন যে কিছুদিন একটা খবর বেরিয়েছে, তারা এই যুদ্ধ চালানোর জন্য ইরাকের ভিতরে ওটার দুইটা ঘাঁটি করেছে। অদ্ভুত ব্যাপার, তারা মানে কি ধরনের ওদের গোয়েন্দা নেটওয়ার্ক, কিভাবে সমস্ত শক্তিগুলো ওদেরকে হেল্প করছে, ওরা আটঘাট বেরিয়ে নেমেছে, দিস ইজ আওয়ার লাস্ট চান্স। কিন্তু আমার মনে হয় এটা আর এগুবে না, আর এগুতে দেওয়া যাবে না বিশ্ব শান্তির জন্য। আপনার কাছে জি। যদি জানি যে এই যুদ্ধে তো অনেকগুলো পক্ষ আছে, আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইরান যদি সরাসরি যুদ্ধ করেও থাকে, তার সঙ্গে যুক্ত আছে ইসরায়েল, তার সঙ্গে যুক্ত আছে গালফ দেশগুলো। গালফ দেশগুলোর ভূমিকাটা আসলে কি দেখছেন? তারা কার সাথে কাজ করছে? তারা কি আহ, আমেরিকার সঙ্গে নিঃসন্দেহে তাদের বন্ধুত্ব আছে, কিন্তু তারা কি ইসরায়েল না ইরান, কার সাথে কাজ করছে এই যুদ্ধে? এই যে দেখুন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। মানে গালফ কান্ট্রি গুলো আমি বলি বুদ্ধ, ওরা মানে ওরা মনে করে যে ইরান ওদেরকে ইয়া দিবে, ওদেরকে নিরাপত্তা দিবে। আপনার নেইবার হলো ইরান, ইরানের সাথে বর্ডার আছে কাছাকাছি, উইদিন স্ট্রাইকিং ডিস্টেন্স। এবং আমি মনে করি যে উপসাগরীয় দেশগুলির সামনে যে আসল প্রশ্ন এখন কোনটা, ইসরায়েল না ইরান। তো এটি না, বরং নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা গালফ কান্ট্রি গুলোর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে। ইরানকে নিরাপত্তা ঝুঁকি হিসাবে দেখা বাস্তবসম্মত, কিন্তু সেই যুগের জবাব যুদ্ধ দিয়ে হতে হবে এমন নয়। আপনি জানেন, অলরেডি আমি শুনেছি যে ইউএই এবং সৌদি আরব কোভার্ট কিছু অপারেশন করেছে, কিন্তু ওদের বিরুদ্ধে গিয়ে আলটিমেটলি এই গালফ কান্ট্রি গুলো কিন্তু খুব উপকার হবে না। হুম। নাও ইসরায়েলের সাথে কিছু কৌশলগত সম্পর্ক রাখতে হবে, কারণ আমেরিকান যতদিন আছে ওদের বেস আছে, সেটা তাদের রাখতে হবে। এখন উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধকে এড়িয়ে যাওয়া। যুদ্ধে তাদের জড়ানো ঠিক হবে না, যুদ্ধ বন্ধ হওয়া দরকার। আপনি হয়তো জানেন না, গালফ কান্ট্রি গুলো প্রতি মাসে প্রতিদিনে ওদের বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে ব্যবসাবাদের জন্য। ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের আগুন ছড়িয়ে পড়লে তার মূল্য সবচেয়ে বেশি দিতে হবে এই উপসাগরীয় দেশগুলোর জন্য। তাদের তেল, গ্যাস, অবকাঠামো, বন্দর, আকাশসীমা, সমুদ্রপথ, বিনিয়োগ পরিবেশ এবং সামাজিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে। তাই এই অঞ্চলের দেশগুলোকে অন্যের যুদ্ধের অংশীদার না হয়ে গালফ কান্ট্রিগুলো নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া দরকার। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো কৌশলী হওয়া উচিত এবং তাদের সাথে নেগোসিয়েশন করা উচিত। ইরানের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, তাদের যে প্রক্সি নেটওয়ার্ক আছে, অথবা হরমুজ প্রণালী চাপের হাতিয়ার হিসাবে ব্যবহার যাতে না করে, এই জন্য ইরানের সাথে তাদের একটা নেগোসিয়েশন আসা দরকার, তাদের সাথে ওপেন কমিউনিকেশন রাখা দরকার। না, উপসাগরীয় নিরাপত্তা শুধু একটা সামরিক ব্যাপার নয়, এটা অর্থনীতি, জ্বালানি, সমুদ্র নিরাপত্তা, এভরিথিং ইজ কানেক্টেড উইথ দিস। এবং এসব অস্থির হলে শুধু উপসাগর নয়, বাংলাদেশ, আমেরিকা, সারা দুনিয়া তার মানে চাপ অনুভব করবে, মূল্যস্ফীতি বাড়বে, রিসেশন আনবে and so on। সুতরাং উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বাস্তববাদী পথ হলো একটা কৌশলগত স্বায়ত্তশাসন, অর্থাৎ কারো অন্ধ অনুসারী না হয়ে নিজেদের স্বার্থে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক রাখতে হবে, যেহেতু তাদের বেস আছে। ইরানের সঙ্গে সংলাপ রাখা জরুরি, কন্টিনিউ করে যেতে হবে। ইসরায়েলকে একটু বুঝ দিতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের সামরিক কৌশলে অংশীদার না হওয়া। ওকে। ইসরায়েল চাচ্ছে ওদেরকে তাদের মানে যুদ্ধে, ইরানের যুদ্ধের পিছনে তাদের অংশ মানে পার্টনার করতে, এটা যে কোনো অবস্থাতে না করে। উপসাগর উচিত ইরান বা ইসরায়েলের পক্ষ নয় এবং নিজেদের পক্ষে দাঁড়ানো, এবং সেটা করলেই তাদের জন্য মঙ্গলজনক হবে এবং সেটাই হবে বাস্তববাদী একটা দিক নির্দেশনা। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর কবির হাসান। আমরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ সম্রাট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আব্দুল লতিফ সম্রাট, একটু আপনার কাছে শুনি, সেটা হলো যে আমরা গালফ ভুক্ত দেশগুলোর কথা বলছিলাম যে তারা আসলে কার সাথে কাজ করছে, কার সাথে কাজ করা উচিত। তারা কি ইরান, ইসরায়েল, কোন পক্ষকে বেছে নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করা উচিত বলে আপনিও মনে করেন? এখানে বিসমিল্লাহির রহমানির রহিম,
আপনাকে এবং আজকের সহ আলোচক এবং টিভিএন এর অসংখ্য দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানায় আমি শুরু করছি। আসলে গালফ স্টেট তো অলমোস্ট বলতে গেলে দাবার গুটির মতো ওইখানে আছে। এরা কিন্তু মূলত মুখে যাই বলুক, বেসিক্যালি তারা খুব অসহায় অবস্থানে আছে। তারা সামরিক শক্তিতে যতই অস্ত্রপাতি আমেরিকা তাদেরকে গোছায় গোছায় দিছে, কিন্তু সেগুলা ইস্তেমাল করে যে একটা শক্ত প্রতিরক্ষা বহু গড়ে তোলা সেটা তারা করতে পারে নাই। তারা কন্টিনিউয়াসলি ডিপেন্ড করছে যে কিছু হইলে যে আমেরিকা তো আছেই, এই ধরনের একটা চিন্তাধারা তাদের মধ্যে সবসময় কাজ করছে। এবং বরং তারা এই যে যখন প্রথম যুদ্ধে ইনভলভ হইল এই আমেরিকা, তখন কিন্তু ইসরায়েলের সাথে সবচাইতে বেশি এই আক্রমণ করার উদ্যোগ নিছিল সৌদি আরব, আমেরিকাকে পার্সু করছিল যে এটা করা দরকার। কারণ এরা কিন্তু কন্টিনিউয়াসলি, কারণ ইরানের সাথে তার যে প্রক্সি ফোর্স আছে ইয়েমেনে, হুতিদের সাথে কিন্তু সৌদি আরবের বহুদিন একটা মারামারি চলছে, এখন কিছুটা বন্ধ। এছাড়াও ইরানের আর একটা আছে প্রক্সি লেবাননে, হিজবুল্লাহ। তো এর থেকে আসলে গালফ স্টেট গুলা একটু যেভাবেই হোক ভয় পায় ইরানকে, ভয় পায় যে কোন সময় তারা আমাদের উপরে, মানে একটা সকল্ড আইডিওলজিক্যাল একটা ডিফারেন্স তো আছে, যদিও এটার কোনো ধর্মীয় ভিত্তি এবং নাই। ইরান তো যথেষ্ট ক্ষতিও করেছে, গালফ স্টেট গুলো যথেষ্ট ক্ষতিও ইরান করেছে যুদ্ধের সময়। মানে ইরান, এখন আপনি একটা কথা বলেন, আপনার বাসার থেকে সারা রাত আমার বাড়িতে ইট ছুটতেছে, তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আমি আপনাকে অ্যাটাক করব না? এটা আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। দুঃখ করে পররাষ্ট্রমন্ত্রী ইরানের এই জাতিসংঘের উদ্দেশ্যে বলছিল যে জাতিসংঘ আমার উপরে বিনা প্ররোচনায় আক্রমণ করে শত শত স্কুল ছাত্রছাত্রীদের হত্যা করলো, আমাদের উপর অসংখ্য ক্ষয়ক্ষতি করছে, তার কোনো নিন্দা না করে যেখান থেকে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে সেইখানে কেন আমরা পাল্টা আক্রমণ করলাম, সেই জন্য আমাদের নিন্দা প্রস্তাব গ্রহণ করলো। মানে অর্থাৎ কিনা বিভিন্ন জায়গায়, মানে যেটা নীতি বিবর্জিত ভাবে, জাতিসংঘ তো অনেক সময় উইং অফ আমেরিকা। কারণ দেখেন, এই যে এখানে একটা যুদ্ধে গেল, সে কি কোনো রেজলিউশন করে ইউনাইটেড নেশনস থেকে কোনো অথরাইজেশন নিছে? দেয় নাই তো, এককভাবে যে করে আসছে। আবার ওই যে মেদুরাকে ধরে আনছে, এটাও তো কোনো ইউনাইটেড নেশনস রেজলিউশনে একটা অদ্ভুত আইন করে রাখছে এই দেশে, যে আমেরিকার যে কোনো কোর্টে, আপনি যদি নিউ ইয়র্কের কোর্টেও একটা কেস করেন একজনের বিরুদ্ধে, তার আসামিকে পৃথিবীর যে কোনো দেশের তারা ধরে আনতে পারবে, এটা তাদের কনস্টিটিউশন। তো আরো একটা ব্যাপার, এখন ওই যে আক্রমণটা কেন হল্ট করছে এইটার একটা ব্যাপার আছে, সেটা হইলো সৌদি আরব খুব রিকোয়েস্ট করতেছে, অন্যান্যরা তো করতেছে, যে কারণ এখন কিন্তু একদম হজ 27 তারিখে, 27 তারিখে কোরবানি, 26 তারিখে বোধহয় হজের দিন, 9 জিলহজ। তো লক্ষ লক্ষ মুসলমান তো অলরেডি ওখানে গেছে। এই সময় যদি একটা মানে অশুভ অবস্থা সৃষ্টি হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্য, যদিও আমেরিকা হ্যাজ দি লিস্ট রিগার্ডস আমাদের ধর্মীয় অনুষ্ঠান আচারের ব্যাপারে। এই প্রথম যুদ্ধটা যখন শুরু করে তখন কিন্তু রোজা চলতেছিল, তার মধ্যে সে আক্রমণ শুরু করছে এবং সেটা কন্টিনিউ করছে। তো আমি যে জিনিসটা বলতেছি যে এখানে মুসলিম ঐক্যটা, উম্মার ঐক্যটা জরুরি। এখানে সেপারেটলি গালফ অথবা অমুক অথবা তমুক, এইগুলা আসিয়ান, এগুলা পারবে না। এটা ওই যে একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা আমি বলতেছি না যে তারা শক্তি সঞ্চয় করে আমেরিকা বা অন্যদের উপর আক্রমণ করুক, তা না, কিন্তু এতটুকু ঐক্য করতে হবে, এতটুকু শক্তি সঞ্চয় করতে হবে যাতে, যেমন এই যে দেখেন এত কিছু ঘটতেছে, একটা জিনিস লক্ষ্য করেন, নেটোতে সমানে ইউক্রেনকে তো বেটে ফেলতেছে রাশিয়া, কিন্তু ওই যে রেড লাইন দিয়ে রাখছে,
ন্যাটোর একজনের উপর আঘাত হইলে ন্যাটো উইল কনসিডার যে এটা আমার উপর আঘাত এন্ড দে উইল রিটেলিয়েট। যার জন্য দেখেন পোল্যান্ডে করতে পারে না, ফিনল্যান্ডে কত কিছু, কিন্তু তারা সবাই অস্ত্র দিতেছে, জার্মানি দিতেছে, অমুক দিতেছে, কিন্তু তাদের উপর রাশিয়া ডাইরেক্ট কোনো বম ফেলতে পারছে না, কারণ দি ন্যাটো উইল কম্বাইনলি অ্যাটাক। তো আমাদের মুসলিম উম্মার জন্য সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ যে আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি নিজেদের যার যার দেশের স্বার্থের উপরেও, ওভারঅল মুসলিম উম্মার যে ঐক্য, সেই ঐক্যটা যদি সিকিউর করতে পারি, তখন যে কেউ আমাদের উপর আক্রমণ করার আগে 10 বার চিন্তা করবে। জি, আব্দুল লতিফ সম্রাট, আমি একটু আপনার কাছে প্রসঙ্গ পাল্টে আরেকটি বিষয় যাই। সেটি হলো, আমরা দেখলাম যে বিশ্ব তো আসলে পাওয়ারটা দুই ভাগে বিভক্ত আমরা দেখছিলাম। একটি সামরিক শক্তি কিংবা অন্যান্য নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, অন্যদিকে অর্থনৈতিক শক্তিতে এগিয়ে যাচ্ছে চায়না। সেই চায়নাতে আমরা দেখলাম আমাদের প্রেসিডেন্ট গেলেন, তার পরপরই এখন পুতিন সেখানে ছুটে গেলেন, অর্থাৎ মনে হচ্ছে যে সব কার্ড চায়নার হাতে। এই পুতিনের যাওয়া ডোনাল্ড ট্রাম্পের পরপরই এটি ভিন্ন কোনো অর্থ বহন করছে কিনা আপনার কাছে? আমি এর আগে একটা ছোট্ট ঘটনা খুব কুইকলি বলি। জি, আমি অনেক আগে আমার গাড়িতে একজন ঘটনাক্রমে ইন্ডিয়ার একজন এয়ারফোর্সের জেনারেল ছিলেন। তো তার সঙ্গে কথা বলতে বলতে আমি ঘটনাক্রমে বললাম যে আচ্ছা, তোমার কি মনে হয় যদি আমেরিকার সাথে তোমাদের যুদ্ধ লাগে বা চীনের লাগে? সে বলে যে আমার ধারণা, টু দি বেস্ট অফ মাই নলেজ, সারা পৃথিবী একদিকে যুদ্ধ করে আর আমেরিকা যুদ্ধ করলে আমেরিকা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এই আমেরিকারে আজকে 3 মাস পর্যন্ত ইরান আটকায় রাখছে। পৃথিবীতে যে আমার এক আত্মীয় গেছিল এই উমরা করতে, ফিরে এসে বলল যে আমেরিকা যে সারা পৃথিবীতে কতটা আন্ডারমাইন্ড হয়েছে এই আক্রমণটা শুধু করে, যে কোনো কিছুতে যাইতে পারলো না। সে মেদুরার আক্রমণ দিয়ে যে হয়েছিল, ব্লাস্টার্ড হয়েছিল তার কারেজ, সেটা একদম ধুলায় মিশে গেছে। এখন আপনার ধরেন পুতিন আর চীন কিন্তু এর মধ্যে কিছু ছিল না, এর মধ্যে কিন্তু আমরা অলরেডি সারা পৃথিবী বলতে শুরু করছিল যে ইউনিলেটারালি সারা পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, গ্রেট সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। রাশিয়া তো ভেঙে টেঙে এমন একটা ব্যাপার, চায়না তখনও এত সামনে আসে নাই। এখন চায়নার ইকোনমি, চায়নার মিলিটারি মাইট এবং কম্বাইন্ড উইথ রাশিয়া আর ইরানের ব্যাপারটা হইলো, ইরান কিন্তু আপনারা আমরা সবাই জানি হয়তো, তবু বলতেছি যে পৃথিবীর মধ্যে সবচাইতে মেয়েরা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইরানে বেশি, তাদের শিক্ষার হার বেশি, তাদের টেকনোলজিক্যাল নলেজ অনেকের চাইতে বেশি। তাদেরকে বারবার এত আক্রমণ করা হচ্ছে শুধু এই কারণে যে তাদের কাছে ওই যে নিউক্লিয়ার বানানো একটা বাচ্চার খেলা, কিন্তু তারা জানতেছে এবং বম করতেছে, বারবার করতেছে। এর আগেও একবার করে গেছে, বলছে না যে আমরা একদম দিছি শেষ করে, কিন্তু হয় না, তারা ইমিডিয়েটলি আবার করে ওঠে, যে ফিনিক্স পাখির মতো। তো সেই জন্য ওখানে এখন ওরা চিন্তা করতেছে একটা আর একটা অক্ষশক্তি করার জন্য কম্বাইনলি। যেমন চীন দেখেন কারোর সাথে যুদ্ধে জড়াইতেছে না, তার বহু রাগ আছে যে কোনো সময় ওই যে তাইওয়ানকে দখল করে নেওয়ার জন্য, কিন্তু সে তার মিলিটারি মাইটকে আরো জোরদার করতেছে এবং সে তো চায় যে আমেরিকা এইভাবে যুদ্ধ করে আর একটু দুর্বল হোক। ইভেন সে অন্তর থেকে হয়তো এটাও চাইতে পারে যে যুদ্ধ করে রাশিয়াও একটু দুর্বল হোক। এরা আমার কাছে সবাই সালাম আদাব, আগে যেমন আমরা সবাই সালাম ঠুকতে যাইতাম আমেরিকায়, এখন আমার কাছে এসে সালাম ঠুকুক। এবং এটা সত্যি কথা, যদি কোনো কারণে এট সাম পয়েন্ট যদি ইরানকে রক্ষা করার জন্য, তারা তো অনেক কিছু করছে, আমেরিকা নিজেই তাদেরকে বলছে যে তোমরা এই যে জ্যামিং ইকুইপমেন্ট দিয়ে বিভিন্ন স্যাটেলাইট থেকে তাদেরকে হেল্প করতেছো, এবং অনেকে বলে এই সমস্ত টেকনোলজি দিয়ে তারা হেল্প করতেছে। তো তারা যদি পাশে থেকে হেল্প করতে থাকে তাইলে, এবং আরেকটা মিসলিডিং নিউজ আজকে এই খবরে দেখলাম, ওই যে ডিপোস্ট সেই পাহলাভি ফ্যামিলির বড় ছেলে রেজা পাহলাভি এক জায়গায় আজকে একটা পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় বলতেছিল যে তার সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি মাত্র কয়দিন আগে বললা যে 50,000 RGC, ওই যে ওদের যে এলিট বাহিনীটা,
তার বড় বড় কমান্ডার সহ 50,000 আরজিসি বাহিনীর লোক রেডি, শুধু আমেরিকা বম্বিং করবে, সঙ্গে সঙ্গে সবাই তারা বিদ্রোহ করে এই রেজিমকে ফেলে দিবে। পারে নাই, কারণ ওটা একটা মিথ্যা ইনফরমেশন ছিল যেটা আমেরিকাকে অনেক ব্লস্টার্ট করছে, যার জন্য প্রথম দিকে তারা কিন্তু বলছে যে 4-5 দিন লাগবে, সব মরে গেছে, এখন আমি ঠিক করে দিব কে এই দেশটা চালাবে, এটাও আমি ঠিক করে দিব, এই পর্যায়ে পর্যন্ত গেছিল। কিন্তু সেখান থেকে দেখেন এখন ইরানের সাথে 1 to 1 তার নেগোসিয়েশন করতেছে, সে প্রস্তাব দিতেছে, ইরান পাল্টা প্রস্তাব দিচ্ছে। এর পিছনে অনেক দূর থেকে ওই যে ছায়া সঙ্গী বলে না, আমেরিকা বুঝতেছে যে ছায়া সঙ্গী হইতেছে চায়না এবং রাশিয়া, এবং রাশিয়া চায়না একত্রিত হয়ে একটা চাইতেছে, যেমন ইউক্রেনে নাইমেও খুব মাইর খেয়েছে, ওরা চাইতেছে এইভাবে। দেখেন রাশিয়া যখন আফগানিস্তানে গেছিল তখন আমেরিকা তারে এটা একটা বৈশ্বিক আন্তর্জাতিক কূটনীতির একটা খেলা, এবং তাকে এখন এই যে একটা মাইট দেওয়ার জন্য আজকে আপনি দেখেন আমেরিকার যে অবস্থা, ইনফ্লেশন, নানান রকম আমরা সবাই ফিল করতেছি। এভারেজ ফ্যামিলির ইনকাম চলে যেতেছে 600 টাকা, মানে এভারেজ ফ্যামিলি বুঝে 600 টাকা এক্সট্রা মাসে খরচ যাচ্ছে, খালি তো তেল না। এবং আজকে আপনারা দেখছেন কিনা জানি না, আজকে সিনেটে কিন্তু আর একটা বিল পাস হয়েছে, সেটা রিপাবলিকানরা সাইড ক্রস করে 50 রিপাবলিকান সিনেটর ভোট দিছে ওয়ার পাওয়ার অ্যাক্টের মানে প্রেসিডেন্টের এগেনস্টে, এবং এ পাশে ছিল 47 রিপাবলিকান, একজন ডেমোক্রেট অবশ্য ক্রস করে ওই দিকে গেছে, আর রিপাবলিকান এরা এই পাশে প্রায় 4 জন এসে 50 করছে, করে আজকে এই প্রস্তাবটা কিন্তু পাস হয়েছে যে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট, যে ট্রাম্প নতুন করে কোন যুদ্ধ করতে গেলে কংগ্রেসের পারমিশন নিতে হবে। এটা কিন্তু এমনি হয় নাই, এই সমস্ত টোটাল কারণে হয়েছে আর কি। তো জি, অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল লতিফ সম্রাট। আমরা একটু প্রফেসর রফিক কবির হাসান 30 সেকেন্ড। জি জি, একটা জিনিস একটা সম্রাটের সাথে আমি 43 বছর যাবত আমেরিকা আছি, প্রায় মুসলিম উম্মাহ, ভ্রাতৃত্ববোধ এন্ড সো অন। এই যে ইরানে মানলো ওদের ফার্স্ট লেয়ার ইয়াকে, আপনি কি জানেন ওখানে ভিতরে ওদের ইয়া ছিল, ওদের গুপ্তচর ছিল, এবং সবাই ইরানি লোকজন। আমরা মুসলিম উম্মার কথা বলে, আমি আমেরিকাতে আছি, প্রত্যেকটা ফেথ বেসড অর্গানাইজেশন, হিন্দু বলেন আরেকজন হিন্দুকে হেল্প করে, একজন জু আরেকজন জুকে হেল্প করে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হেল্প করে। আপনি নিউ ইয়র্ক সিটিতে দেখেন কতগুলো মসজিদ আছে, আরব মসজিদ, বাংলাদেশি মসজিদ, ইভেন বাংলাদেশের মধ্যে কোন এলাকার মসজিদ, আপনারা সেই উম্মার কথা বলেন, আমরা ভেরি গুড ইন প্রিচিং, উই হ্যাভ টু রিয়েলি গো ব্যাক টু আওয়ার টিচিং। এটা যদি আমরা করতে পারি, ওআইসি কে করলো এতদিন ধরে? একটা তো ইরান তো একটা ওআইসি একটা মেম্বার কান্ট্রি, তাই না? একটি কথা পর্যন্ত বলে নাই, আমরা কেউ কিছু বলতে পারি না। এগুলো করতে হলে আমাদের ভিতর থেকে আমাদেরকে পরিশুদ্ধ আনতে হবে, সাথে কথা বললেই হবে না। আমি শুনেন বলার সময় এই যে মেসি বলে, থমাস মেসি, যেটা ডোনাল্ড ট্রাম্পের টোটাল অ্যাটেনশন, শুনলাম যে তার প্রাইমারিতে হারাই গেছে। ডোনাল্ড ট্রাম্প এখনো ক্রেডিট কার্ড, তাই না? যে পাগল হইলো, তার এমন একটা মানে তাদের একটা বেস আছে, সে বেস এত ভাবে যে অ্যান্টাই, তারা কিটা ন্যারেটিভটা অ্যান্টাই মুসলিম ন্যারেটিভ নিয়ে গেছে। এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের শুধু এমনি কথা বললেই হবে না। না, আমি বলতেছি ভাই, এটা আসলে আমি বলি, আমি আপনার 43 বছর ঠিক আছে, কিন্তু এটা তো আমরাও জানি যে আমাদের এইটা না হওয়া পর্যন্ত, অল আই এম সেইং, এইটা যতক্ষণ না হবে ততক্ষণ এইভাবে পথে পথে মাইর খাইতে হবে। আজকে এই যে ধরতেছে ওদেরকে, পাকিস্তানকে ধরবে মাত্র কয়দিন পরে, বলবে যে তোর অ্যাটম বোম সারেন্ডার কর আমার কাছে। This they will do, তারা তো সিরিয়ালি যাইতেছে। আমি বলতেছি যে আই এম টকিং অ্যাবাউট অ্যান আইডিয়াল সিচুয়েশন। নাই তো বটেই, এটা তো আমি বলতেছি না যে কালকে আমার কথার উপরে হবে বা আপনার কথার উপর হবে, বলছি যে এইটার সমাধানের দিকে যদি যান তাইলে আমাদের ওইখানে ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত we will continue be defeated in every aspect. সম্রাট ভাই, আপনি যুদ্ধের মধ্যে দেখেন, তারা যখন একসাথে একজনের সাথে এত বেশি ফাইট করে, কিন্তু যখন তাদের একটা ন্যাশনাল একটা পলিসি আছে, তাদের বিরুদ্ধে সবাই এক হয়ে যায়। আমার কথা হইলো আমাদের মধ্যে ডিফারেন্স থাকবে, আমাদের ওপিনিয়নের ডিফারেন্স থাকবে, আমরা ইয়া করবো,
কিন্তু ন্যাশনাল গোল যেখানে আমরা ইরান আর একটা মুসলিম কান্ট্রি আক্রান্ত হচ্ছে, সুন্নি কান্ট্রি গুলো কে কিছু বলছে না। এখানে তো আমরা এক হয়ে পারতাম যে এটা একটা অন্যায় যুদ্ধ, তাই না? এই কথাগুলো আমি বলছি। আমরা যাব, কিন্তু আপনার সঙ্গে একমত হয়েও বলতেছি, এই যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে এই যুদ্ধের বিরুদ্ধে। এই যে সিটিতে আমরা বসত করি, সেই সিটিতে মামদানির বিরুদ্ধে জয়নিস্টরা বহু অপপ্রচার করার পরেও মামদানি কিন্তু 30% জুইশের ভোট পাইছে। সবাই কোনো সময় একেবারে একত্রিত থাকে না, এবং এটা যে একটা অন্যায় যুদ্ধ হচ্ছে সেটা তাদের দেশের লোক। অর্থাৎ এটা ধর্ম, জাতি, গোষ্ঠী যাই হোক না কেন, আমরা যদি মানে বিশ্বের মানুষ আমরা যদি বলি, সেটি শুধু গালফ স্টেট নয়, সেটি রাশিয়া নয়, ইউরোপ নয়, বিশ্বের মানুষ যদি যুদ্ধকে যুদ্ধ বলি, ঘৃণা করি, অন্যায়কে অন্যায় বলতে পারি, তাহলেই হয়তো আগামী দিনে একটা চমৎকার পৃথিবী অপেক্ষা করতে পারে। আমাদের খুব চমৎকার বিতর্ক আমরা জমে উঠেছিল। আমরা আসলে সময়ের অভাবে দর্শকদেরকে বঞ্চিত করতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে নিঃসন্দেহে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং আগামী দিনে নিঃসন্দেহে আমরা আবারও এইসব বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল রাত 8টায় আবারও আপনাকে ধন্যবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।